দ্বিতীয় বিভাগ গ্রাম প্রদক্ষিণ। বাগডা প্রাচীন রাঢ় দেশ। মহাভারতের সভাপর্বে ভীমসেনের দিগ্বিজয় প্রসঙ্গে বলা হয়েছে যে বীর্যবান পাণ্ডুনন্দন বিদেহ দেশে অবস্থান করে ইন্দ্রপর্বত সন্নিহিত কিরাত রাজাদের পরাজিত করলেন। পরে শুম্ভ ও প্রশুম্ভদের যুদ্ধে জয় করে মগধের দিকে অভিযান করলেন। মোদাগিরির রাজা পুণ্ড্রাধিপ বাসুদেব ও কৌশিকী কচ্ছের রাজা মহৌজাকে নির্জিত করে ভীম বঙ্গরাজ্যের দিকে ধাবমান হলেন। অতঃপর তাম্রলিপ্তপতি কর্বটেশ্বর, শুম্ভরাজ ও সাগরবাসী ম্লেচ্ছদেরও তিনি জয় করলেন। নীলকণ্ঠ বলেছেন, মহাভারতের এই শুম্ভই রাঢ়া বা রাঢ় দেশ। প্রাচীন জৈন সূত্রেও রাঢ় দেশের বিবরণ আছে। আচারাঙ্গ সূত্রে লার বা রাঢ় দেশকে বলা হয়েছে জনপথহীন বনভূমি। রাঢ়ের প্রাচীন অধিবাসীদের রূঢ় ও বর্বর বলেও বর্ণনা করা হয়েছে। রাঢ়ের দুটি বিভাগের নাম বজ্রভূমি, শুম্ভভূমি। জৈন মহাবীর রাঢ় দেশে ভ্রমণকালে পদে পদে বর্বর অধিবাসীদের সম্মুখীন হতেন এবং তারা চু চু করে তাঁর পিছনে কুকুর লেলিয়ে দিত। অবশ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাবীর স্বয়ং রাঢ় দেশে ভ্রমণ করেছিলেন কিনা বলা যায় না, তবে জৈন শ্রমণরা যে করেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। হয়তো তাঁদেরই ধর্মপ্রচার পর্যটন স্মরণ করে সূত্রকাররা এই ধরনের কাহিনী রচনা করেছেন। মহাবংশেও রাঢ় দেশ সম্বন্ধে এই ধরনের কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে। রাঢ় দেশে বন্যজন্তু ও আদিম অধিবাসীরা বাস করত এবং প্রাচীন বঙ্গদেশের লোকেরাই এই রাঢ় দেশ উদ্ধার করেছিলেন। কাহিনীটি এই: রাঢ়ের অরণ্যভূমির সিংহরাজা বঙ্গের রাজকন্যাকে জোর করে হরণ করে নিয়ে গিয়ে বিবাহ করেন এবং তাদের মিলনের পর যে সন্তান জন্মগ্রহণ করে সেই রাজকুমারী রাঢ়ের জঙ্গলে গ্রাম ও লোকালয় স্থাপন করেন। বঙ্গ থেকে মগধ পর্যন্ত বিস্তৃত ক্যারাভান পথের উপর রাঢ় দেশ অবস্থিত। ক ফুটনোট। পূর্বে ভূগোল ও ইতিহাস অধ্যায়ে এ বিষয়ে সবিস্তারে আলোচনা করেছি, আবার টেক্সটে ফিরে আসছি। শুধু জৈন গ্রন্থে নয়, বৌদ্ধ গ্রন্থেও শুম্ভ দেশের কথা বলা হয়েছে। সংযুক্ত নিকায় ও তেলপত্ত জাতকে শুম্ভের অন্তর্গত দেশক বা শ্বেতক অঞ্চলে স্বয়ং গৌতম বুদ্ধের ভ্রমণের বিবরণ আছে। মহাবীরের মতন গৌতম বুদ্ধেরও রাঢ় দেশে ভ্রমণ সম্বন্ধে সত্য মিথ্যা কিছু বলা যায় না। হয়তো বৌদ্ধ শ্রমণদের স্মরণ করেই কাহিনী রচিত হয়েছে। কিন্তু যাই হোক, জৈন ও বৌদ্ধ গ্রন্থের এইসব বর্ণনা থেকে পরিষ্কার বোঝা যায় যে রাঢ় দেশে রূঢ় বর্বর লোকের বাস ছিল বেশি এবং দেশটি জনপথহীন গভীর অরণ্যে ঢাকা ছিল। রূঢ় কর্কশ চোয়ারদের দেশ বলেই বোধ হয় লার রার নাম হয়েছে। এদেশের আদিবাসীদেরই রূঢ় ও চোয়ার বলে অভিহিত করা হয়েছে মনে হয়। রাঢ় দেশ যে বাংলার আদিবাসী প্রধান দেশ, এইটাই আসল কথা। দ্বিতীয় কথা হলো, এই রাঢ় দেশে আর্য সভ্যতার প্রসার হয়েছে অনেক পরে। বাংলার অন্যান্য অঞ্চল আর্যীকরণের ব্র্যাকেটে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ইত্যাদি পরে। এ কথা বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার ঐতিহাসিক পটভূমি রূপে বিশেষভাবে মনে রাখা দরকার। কারণ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রাচীন শুম্ভ ও রাঢ় দেশেরই অন্তর্গত। প্রাচীন রাঢ়ের ভৌগোলিক সীমানারও নানা রকম ইঙ্গিত পাওয়া যায়। মহাভারতে তমলুক ও শুম্ভ বা রাঢ় দেশকে পৃথক করা হয়েছে, ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু দশকুমার চরিতে পরিষ্কার বলা হয়েছে শুম্ভেষু দামলিপ্তা হয়স্য নগরস্য। দামলিপ্তই তাম্রলিপ্ত। ধৈর পবনদূত কাব্যে রাঢ় দেশের এই বর্ণনা পাওয়া যায়। গঙ্গা বিচিপ্লুত পরিসর সৌধমালা বতংস বাস্যতুচ্চৈ স্তৈ রসময় বিস্ময়ং শুম্ভ দেশ। ধৈ বলছেন, যে দেশের বিস্তীর্ণ অংশ গঙ্গা প্রবাহের দ্বারা প্লাবিত হয়
যে দেশ সৌধ শ্রেণীর দ্বারা অলঙ্কৃত, সেই রহস্যময় শুম্ভ দেশ তোমার মনে বিশেষ বিস্ময় এনে দেবে। রাজকবি রাজকীয় কল্পনায় রাঢ়দেশকে সৌধ শ্রেণী অলঙ্কৃত মনে করেছেন, কিন্তু উল্লেখযোগ্য হল যে রাঢ়ের বিস্তীর্ণ অংশ তিনি গঙ্গাপ্লাবিত বলেছেন। পরবর্তীকালে দিগ্বিজয় প্রকাশে বলা হয়েছে, গৌরস্য পশ্চিমে ভাগে বীর দেশস্য পূর্বতঃ দামোদরোত্তরে ভাগে শুম্ভ দেশ প্রকীর্তিত। গৌড় দেশের পশ্চিম, বীর দেশের পূর্ব ও দামোদরের উত্তর প্রদেশ শুম্ভ নামে কীর্তিত। সমস্ত বর্ণনার দ্বারা লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান হুগলি জেলাকেই প্রাচীন শুম্ভ বা রাঢ় দেশের কেন্দ্রস্থল বলে ইঙ্গিত করা হয়েছে এবং তার সীমানা মেদিনীপুর থেকে বীরভূম পর্যন্ত বিস্তৃত ছিল মনে হয়। বীরভূমির বীর কথা মুন্ডারি কথা, অর্থ হল জঙ্গল। বীরভূম মানে জঙ্গলভূম। ঝাড়খণ্ড, জঙ্গলমহল ইত্যাদি নামের মধ্যেও জঙ্গলের ইঙ্গিত খুব স্পষ্ট। শ্রী চৈতন্য ছত্রভোগের প্রসিদ্ধ পথ ছেড়ে রায় রামানন্দ ও স্বরূপ দামোদরের সঙ্গে পরামর্শ করে যে বনাকীর্ণ পথ ভেদ করে কাশীধাম অভিমুখে যাত্রা করেছিলেন, শ্রী চৈতন্য চরিতামৃতে তার এইভাবে বর্ণনা করা হয়েছে। প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাহিনে করি বনে প্রবেশিলা। নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। পালে পালে ব্যাঘ্র হস্তি গণ্ডার শুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করেন গমন। ময়ূরাদি পক্ষীগণ প্রভুকে দেখিয়া, সঙ্গে চলে কৃষ্ণ বলে নাচে মত্ত হইয়া। হরিবোল বলি প্রভু করে উচ্চধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণনাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত। ঝাড়খণ্ড সিংভূম, মানভূম, মল্লভূম, সামন্তভূম, বরাহভূম, বীরভূম পশ্চিম বাংলার সীমান্ত অঞ্চল। একদিকে ছোটনাগপুর, সাঁওতাল পরগনার পার্বত্যভূমি ও গভীর অরণ্য, অন্যদিকে শস্য শ্যামলা বাংলার সমতল ভূমি। এই দুয়ের মধ্যে রাঢ় দেশ। রাঢ় দেশে তাই আর্যপূর্ব নিষাদ ব্র্যাকেটে আদি অস্ট্রালয়েড ও দাসদস্যুদের ব্র্যাকেটে দ্রাবিড়ভাষী আধিপত্য। রাঢ়ের বা পশ্চিম বাংলার সাংস্কৃতিক ইতিহাসে তাই নিষাদ দস্যু সংস্কৃতিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখা যায়। উত্তরবঙ্গে যেমন কিরাত সংস্কৃতির ব্র্যাকেটে ইন্দো মঙ্গোলয়েড সংমিশ্রণ ঘটেছে হিন্দু সংস্কৃতির সঙ্গে, পশ্চিমবঙ্গে ব্র্যাকেটে রাঢ়ে তেমনি তার সংমিশ্রণ ঘটেছে নিষাদ ও দস্যু সংস্কৃতির সঙ্গে। আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিতে সাংস্কৃতিক সংমিশ্রণ ও সমন্বয়ের ব্র্যাকেটে অ্যাকালচারেশন অনুসন্ধানের বিশাল ক্ষেত্র হল রাঢ় দেশ। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মৎস্যজীবী, ধীবর, বাউরি, হাড়ি, ডোম প্রভৃতি জাতির আধিপত্য এখনও বেশি পশ্চিমবঙ্গে, বিশেষ করে রাঢ় দেশে। এ আধিপত্য আগে আরও বেশি ছিল মনে হয়। সাম্প্রতিক লোকগণনাতেও দেখা গেছে যে এইসব জাতির আধিপত্য এখনও বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর অঞ্চলে ব্র্যাকেটে অর্থাৎ রাঢ় দেশে ব্র্যাকেট ক্লোজড প্রায় অক্ষুণ্ণ রয়েছে। পশ্চিমবঙ্গে মোট ব্যাঘ্র ক্ষত্রিয়ের সংখ্যা 9 লক্ষের কিছু বেশি। তার মধ্যে শুধু বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় 3.5 লক্ষের বেশি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, এবং মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে 4.5 লক্ষের বেশি। কেবল রাঢ় অঞ্চলেই মোট 9 লক্ষের মধ্যে 8 লক্ষের বেশি ধীবর শ্রেণীর লোকের বাস। ধীবররা সকলেই যে এখন মৎস্যজীবী বা মৎস্য ব্যবসায়ী তা নয়, অনেকে কৃষিজীবীও। সকলেই সাধারণভাবে আজ ব্যাঘ্র ক্ষত্রিয় নামে পরিচিত। পশ্চিমবঙ্গে মোট বাউরিদের সংখ্যা হল 3 লক্ষের কিছু বেশি। তার মধ্যে শুধু বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই 3টি জেলাতেই 2.5 লক্ষের বেশি বাউরি বাস করে। পশ্চিমবঙ্গের মোট বাউরির সংখ্যার 1/3 বেশির বাস বাঁকুড়া জেলায়। ডোম জাতির
মোট সংখ্যা পশ্চিমবঙ্গে 1,00,000-এর কিছু বেশি। তার মধ্যে 3 ভাগের 2 ভাগের বাস বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায়। তাহলে দেখা যাচ্ছে ধীবর, বাউরি ও ডোম এই 3টি জাতির মোট জনসংখ্যার ব্র্যাকেটে পশ্চিমবঙ্গে মধ্যে ধীবর 3 ভাগের 1 ভাগ, বাউরি প্রায় 6 ভাগের 5 ভাগ এবং ডোম 3 ভাগের 2 ভাগ কেবল রাঢ় দেশের 3টি জেলাতেই ব্র্যাকেটে বর্ধমান, বীরভূম, বাঁকুড়াতে ব্র্যাকেট ক্লোজড বাস করে। 1 আদিম জাতির মধ্যে বাংলাদেশে সাঁওতালরাই প্রধান। পশ্চিমবঙ্গে সাঁওতাল জাতির মোট জনসংখ্যা প্রায় 8.5 লক্ষ। তার মধ্যে প্রায় 3 লক্ষ সাঁওতালের বাস বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায় এবং মেদিনীপুর জেলায় 2 লক্ষ। এই 4টি জেলাতেই পশ্চিমবঙ্গের মোট সাঁওতালদের 4 ভাগের 3 ভাগ বাস করে। তার মধ্যে মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতেই সর্বাধিক। এই সব জাতি প্রাধান্যের দিক থেকে দেখা যায় বাঁকুড়া জেলা সাঁওতাল, ডোম ও বাউরি প্রধান, বর্ধমান জেলা সাঁওতাল, ব্যাঘ্র ক্ষত্রিয়, বাউরি ও ডোম প্রধান, বীরভূম জেলা সাঁওতাল ও ডোম প্রধান, মেদিনীপুর জেলা মাহিষ্য, ব্যাঘ্র ক্ষত্রিয়, সাঁওতাল প্রধান, হুগলি মাহিষ্য, ব্যাঘ্র ক্ষত্রিয় প্রধান। জাতি প্রাধান্য অর্থে সব জাতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ নয়, তথাকথিত উচ্চবর্ণ বহির্ভূত প্রধান জাতি। যে কয়েকটি জাতির উল্লেখ করেছি তার মধ্যে কোন জেলায় কোন জাতির প্রাধান্য এই তালিকাটি থেকে তা বোঝা যায়। নৃবিজ্ঞানীরা বিশেষভাবে অনুসন্ধান করে দেখেছেন যে বাংলাদেশের ব্যাঘ্র ক্ষত্রিয়, পৌন্ড্র ক্ষত্রিয়, সাঁওতাল, মাল পাহাড়িয়া প্রভৃতির মধ্যে দৈহিক সাদৃশ্য আছে। সামান্য যে পার্থক্য দেখা যায় তা বিভিন্ন জাতিগত সংমিশ্রণ, দারিদ্র্য ও খাদ্যাভাব ইত্যাদির জন্য হওয়া সম্ভবপর। শুধু পুষ্টিকর খাদ্যের অভাবের জন্যই কয়েক শতাব্দীর মধ্যে যে একটি জাতির জাতিগত দৈহিক বিশিষ্টতার রীতিমতো পরিবর্তন হতে পারে, মাথা ও মুখের চেহারা পর্যন্ত বদলে যেতে পারে, একথা আজ প্রায় প্রত্যেক নৃবিজ্ঞানী স্বীকার করেন। সুতরাং দৈহিক মাপজোখের মধ্যে চুলচেরা সাদৃশ্য বিচার করা অর্থহীন, তার চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য তুলিত সাংস্কৃতিক বিশ্লেষণ। যুগে যুগে আর্থিক শক্তির প্রভাবে বলিষ্ঠ জাতি যত দ্রুত ক্ষীণ দুর্বল জাতিতে পরিণত হয়, তত দ্রুত কোনো ঐতিহাসিক শক্তির প্রভাবে কোনো জাতির মৌলিক সাংস্কৃতিক উপাদানগুলির পরিবর্তন হয় না। মৌলিক ও লৌকিক সংস্কৃতির কঙ্কাল দীর্ঘকাল স্থায়ী দৈহিক কঙ্কালের তুলনায়। পশ্চিমবঙ্গের ধীবর জাতির স্ত্রী, পুরুষ, শিশুর চেহারা দেখলেই এ কথার তাৎপর্য বোঝা যায়। ধীবর, বাউরি, ডোম প্রভৃতি জাতির দারিদ্র্য বর্ণনাতীত। একসময় যারা বাংলার বীর যোদ্ধৃ জাতি ছিল, আজ তারা দারিদ্র্যের চাপে প্রায় লুপ্ত হতে চলেছে। কিন্তু তবু তাদের পূজা পার্বণ, আচার অনুষ্ঠান নিয়ে যে সংস্কৃতি, তার যুগোত্তীর্ণ ধারা আজও প্রায় অবিকৃত অবস্থায় রয়েছে বলা চলে। বাংলাদেশের ধীবর, ডোম প্রভৃতি জাতির ইতিহাস আজও লেখা হয়নি, অথচ বাংলার লৌকিক সংস্কৃতিতে এদের দান এত বেশি যে তার বিচার বিশ্লেষণের অভাবে বাংলার সংস্কৃতির ইতিহাস রচনা অসম্পূর্ণ রয়ে গিয়েছে। বাংলাদেশের ধীবর ও ডোমদের কেন্দ্র করে অসংখ্য কিংবদন্তি, কাহিনী ও লোকপুরাণের সৃষ্টি হয়েছে। কত রাজবংশের উৎপত্তির কাহিনীর সঙ্গে যে বাংলার ধীবররা জড়িত রয়েছে আজও তার ঠিক নেই। মল্লভূমের রাজাদের কাহিনীও ধীবর সংশ্লিষ্ট। যুদ্ধবিগ্রহে, শৌর্যবীরত্বের লোককথাও এই সব জাতির ঐতিহ্যমূল থেকে উৎসারিত। বাঙালির সংস্কৃতির অনেকটা ক্ষেত্র এরাই অধিকার করে আছে। ধীবরদের তবু প্রতিষ্ঠা আছে, কিন্তু ডোমরা সমাজে দীর্ঘকাল অনাদৃত ও অবজ্ঞাত। বাংলার অনেক লোকশিল্প, বাঙালির বল, বীর্য, বীরত্ব, বাংলার লোকোৎসব নানা দিক থেকে এইসব জাতির কাছে ঋণী। কেন ও কী জন্য বাঙালির সংস্কৃতিতে এত লৌকিক উপকরণের প্রাচুর্য, তার উত্তর অনেকাংশে রাঢ় দেশের ইতিহাস থেকেই ব্র্যাকেটে উত্তরবঙ্গ ছাড়া পাওয়া যায়। রাঢ় দেশে বিভিন্ন জাতির আনুপাতিক প্রাধান্য সাঁওতাল প্রভৃতি আদিম জাতির সঙ্গে তাদের শারীরিক ও সাংস্কৃতিক সাদৃশ্য থেকে বাঙালির সংস্কৃতির লৌকিক উৎসের আভাস পাওয়া যায়।
রাঢ়দেশের এই ইতিহাস শিক্ষিত একাডেমিক ঐতিহাসিকরা কেউ অনুসন্ধান ও লিপিবদ্ধ করা তেমন প্রয়োজন বোধ করেননি। ইতিহাসে সাধারণত লোকসাধারণের কোনো ভূমিকাও নেই, স্থানও নেই। সেখানে সব রাজা রাজরার বিরাট কাণ্ডকারখানার তথ্য সমারোহ। কিন্তু পশ্চিমবঙ্গের অখ্যাত লোকশিল্পীরা এই ইতিহাসটুকু পুরাণ কথা, কবিগান, ছড়া কাহিনী ও বিচিত্র সব লোকোৎসবের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। এই ইতিহাসের জীবন্ত চিত্র পোড়ামাটির ইটের উপর খোদাই করে রেখে গেছেন রাঢ়ের মৃৎশিল্পীরা। পশ্চিমবঙ্গের মন্দিরের গায়ে সপ্তদশ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অশ্বারোহী, ধনুর্বাণধারী ও মল্লবীরদের চিত্র পোড়ামাটির ইটের গায়ে শিল্পীরা খোদাই করে রেখেছেন। বোঝা যায় তখনও বাংলার স্থানীয় সামন্ত রাজাদের সিংহাসন ইংরেজের কামান বিস্ফোরণে টলমল করে ওঠেনি। তখনও ধীবর, ডোম প্রভৃতি জাতি উপজাতির লোকেরা বীর যোদ্ধা ছিল, বাঙালির গৌরব ছিল। ইতিহাসের কয়েকটি জীর্ণ ছিন্ন পত্রের মতন বিষ্ণুপুরের মন্দির গাত্রে উৎকীর্ণ চিত্রগুলি দেখতে দেখতে বাঙালির অতীত দিনের এইসব স্মৃতি ভেসে উঠছিল চোখের সামনে। সেই অতীত দিন সোনার দিন ছিল, এমন কথা বলছি না। তবু তখন বাঙালির জাতীয় চরিত্রের এমন কতকগুলি গুণ ছিল যা আজ স্মরণ করা প্রয়োজন। অতীত বিস্মৃত ও ঐতিহ্য বিস্মৃত জাতি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে না। এই কথা মনে করেই পশ্চিমবঙ্গের গ্রাম প্রদক্ষিণের এই বিবরণ লিপিবদ্ধ করছি।